সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর ইফফাত জান্নাত ইফা। আজকে আমরা কথা বলবো হার্ট অ্যাটাক কী, এর কারণ, লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে। এ ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ আনিসুল গনি খান, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, সহকারী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আমি বৈশাখী টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, যেহেতু আজকে আমাদের টপিক হার্ট অ্যাটাক, তাই শুরুতেই আমি জানতে চাই হার্ট অ্যাটাক বলতে আমরা আসলে কি বুঝি এবং এ সময় হার্টে কী ধরনের পরিবর্তন সাধারণত লক্ষ্য করা যায়? জি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমাদের দেশে এখন হার্ট অ্যাটাকের রোগী প্রচুর বৃদ্ধি পেয়েছে। এক সময় চিন্তা করা হতো যে 50-60-এর নিচে হার্টের কোনো সমস্যা হয় না, মানুষজন পরীক্ষা করতে দেরি করে, রোগও ধরা পড়তে দেরি করে। ইদানিং যেটা হচ্ছে, কম বয়সে আমরা আমাদের হৃদরোগ হাসপাতালে গেলে আপনি দেখবেন যে 30, 35, 40 অসংখ্য রোগী হার্ট অ্যাটাকের রোগী। এখানে যেটা হয়, হার্টের নিজস্ব একটা রক্ত চলাচল, তার ব্লাড সাপ্লাই আছে। সেই রক্তনালী, যেটাকে আমরা বলি ধমনী, সেখানে যদি রক্ত হঠাৎ করে কোনো কোলেস্ট্রল অথবা যারা অতিরিক্ত সিগারেট স্মোকার, তাদের ক্ষেত্রে এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক থাকে, সেই প্লাকটা যখন রাপচার হয়ে যায়, ভেঙে যায়, তখন গিয়ে হার্টের রক্তনালীটা বন্ধ করে ফেলে। এই ঘটনা যখন ঘটে তখনই সেটাকে বলি আমরা হার্ট অ্যাটাক। আচ্ছা, তাহলে স্যার এই যে এখন কম বয়সী ছেলেমেয়েরা হার্ট অ্যাটাকের একটা ঝুঁকিতে আছে, তার পেছনের কারণগুলোকে আপনি আসলে কিভাবে চিহ্নিত করবেন? কিছু রিস্ক ফ্যাক্টর থাকেই, যেরকম হচ্ছে স্মোকিং একটা বললাম। যত বেশি স্মোকিং করবে সেক্ষেত্রে কোলেস্টেরলের পরিমাণটা বেড়ে যাবে। 2 নম্বর, যারা অ্যালকোহল সেবন করে বেশি, তাদের ক্ষেত্রে এই কোলেস্টেরলের ঝুঁকিটা বেশি থাকে। অনেকে ভাজা পোড়া বেশি খায়, তৈলাক্ত খাবার বেশি খায়, সেগুলিও আমার রক্তনালী থেকে একসময় গিয়ে জমা হচ্ছে। এছাড়া যারা স্থূলকায়, ওবেসিটি, এগুলো খাদ্যাভ্যাসের কারণেই হচ্ছে। তো এটার একটা উপায়, যা আমি কি অবস্থায় আছে আমার আমি সেই ডেঞ্জার জোনে আছি কিনা সেটা বোঝার জন্য হচ্ছে আমরা অনেক সময় ওয়েস্ট মাপি, কোমরের মাপ। মেয়েদের ক্ষেত্রে 35 ইঞ্চি, ছেলেদের ক্ষেত্রে 40 ইঞ্চি যদি বেশি হয়, তাহলে আমি ঝুঁকির মধ্যে আছি, আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকবে বেশি। এছাড়াও বিএমআই একটা জিনিস আছে, যে বডি মাস ইন্ডেক্স। হ্যাঁ, সেক্ষেত্রে যে যারা 25-এর বেশি, 24-এর বেশি, তাদের ক্ষেত্রে আমরা ঝুঁকিপূর্ণ মনে করি। যখন 30 হয়ে গেল তখন রিস্কটা অনেক বেশি। এছাড়া হাইপারটেনশন, ডায়াবেটিস, এছাড়া ফ্যামিলি হিস্ট্রি থাকে অনেক ক্ষেত্রে, যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ। আমি কোনো রোগে আক্রান্ত নাই, কিন্তু আমার বাবা মার হিস্ট্রি ছিল, তারাও ঝুঁকিতে থাকবে। এই ক্ষেত্রে কম বয়সীরাও আক্রান্ত হচ্ছে। স্যার, এক্ষেত্রে আমি একটা ব্যাপারে আসলে আপনার থেকে ক্লিয়ার হতে চাই। আমরা সচরাচর দুইটা শব্দ শুনি, একটা হচ্ছে হার্ট অ্যাটাক আর একটা হলো হার্ট ফেইলিয়ার। তো এই যে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিয়ার, এই দুটো জিনিসের মাঝে যে পার্থক্য আছে সে ব্যাপারে আপনার থেকে জানতে চাই। আচ্ছা, হার্ট অ্যাটাক বলতে আমরা বললাম যে একটা রক্তনালী হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, এবং বন্ধ হয়ে যাওয়ার কারণে হার্ট তার স্বাভাবিক কাজ করতে পারছে না। তো এই সময় তীব্র বুকে ব্যথা হয়। পেশেন্ট মনে করবে যে এরকম ব্যথা আমি জীবনেও কখনো অনুভব করিনি, মানে মৃত্যু ঘটবে যে কোনো সময়, এরকম ফিলিংসটা হয়। এবং এর কনসিকুয়েন্স হচ্ছে পরবর্তীতে কমপ্লিকেশন হয়, যে হার্টটা তখন একদমই কাজ করতে পারছে না। হার্টের কাজ হচ্ছে শরীরের দূষিত রক্তগুলি হার্টে আসবে, সে বিশুদ্ধ করে সারা শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে। এই কাজটা তখন ব্যাহত হচ্ছে। যখন ব্যাহত হচ্ছে, হার্ট তার নিজস্ব কাজ করতে পারছে না। আমরা যেমন গাড়ি চালাই, হঠাৎ করে ব্রেক ফেল হয়, এরকম হার্টও যখন পুরোপুরি কাজ করতে পারছে না, তখন আমরা বলি হার্ট ফেলিওর। তখন ওইটা আরও বেশি ঝুঁকিপূর্ণ। মৃত্যু তখন চিকিৎসা সঠিক মতো না নিলে 80% ক্ষেত্রে রোগীর মৃত্যুর ঝুঁকি থেকে যায়। আচ্ছা, তাহলে স্যার এক্ষেত্রে আমি জানতে চাই যে একজন সুস্থ সবল মানুষও কি হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারেন কিনা? সুস্থ সবল মানুষ আমরা হার্ট অ্যাটাক হতে পারে। যেমন আমাদের ক্ষেত্রে বলি, আমরা চিকিৎসক বা যারা সেডেন্টারি কাজ করি, অর্থাৎ অফিসে বসে ফাইল ওয়ার্ক করছি, কোনো এক্সারসাইজ নাই। জি স্যার। তো এটা একটা ভূমিকা রাখে। আবার কিছুক্ষণ আগে বললাম যে রিস্ক ফ্যাক্টরগুলি, আমি সুস্থ সবল মানুষ, কিন্তু আমি নিয়মিত ধূমপান করছি, প্রয়োজনে অনেক ক্ষেত্রে অ্যালকোহল সেবন করছি, আমি খাবার দাবার কোনোই কন্ট্রোল করছি না, তাদের ক্ষেত্রে আবার ডায়াবেটিস থাকতে পারে। জি স্যার। তাদের ক্ষেত্রে ঝুঁকিটা অনেক বেশি।
স্যার এখন ইয়াং অ্যাডাল্টদের মাঝে আমি একটা জিনিসের প্রবণতা দেখছি যে তারা বলছেন তারা লেস নিকোটিন আছে এরকম সিগারেট স্মোক করছেন। তো এই যে তারা যে টার্মটা ইউজ করছেন লেস নিকোটিন, তো এই লেস নিকোটিন সিগারেটসগুলো কি হার্ট অ্যাটাকের ঝুঁকিকে বাড়ায়? যে কোনো নিকোটিনই আপনার কোলেস্টেরল জমাতে হেল্প করবে। কোলেস্টেরল দুই রকম আছে, একটা হচ্ছে এলডিএল যেটা ক্ষতিকর বেশি, আর একটা এইচডিএল। তো যখন নিকোটিন আমরা শরীরে প্রবেশ করবে এটা ক্ষতিকর, মানে এটা ব্লকটা তৈরি করতে হেল্প করবে। এবং যেটা বললাম আমরা প্লাক রাপচার হয়, মানে বিভিন্ন জায়গায় কোলেস্টেরল জমে সেটা পরবর্তীতে ভেঙে যায়, ভেঙে যাওয়াটাই হলো ঝুঁকিপূর্ণ হার্ট অ্যাটাকের জন্য। নিকোটিন সেই প্লাকগুলি ভাঙতে সাহায্য করে। আচ্ছা স্যার, এখন এ পর্যায়ে আমি আসলে জানতে চাইবো যে নারীদের এবং পুরুষদের লক্ষণের মধ্যে কি কোনো পার্থক্য আছে এই হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বিশেষে পার্থক্য থাকে। বিশেষ করে পুরুষদের যেরকম বুকে কম্প্রেসিভ চেস্ট পেইন থাকে, সাধারণত বুকটা চেপে আসবে, এবং এই যে লোয়ার জ আমরা বলি যে থুতনির জায়গা থেকে শুরু করে গলার এই জায়গাটা চেপে আসবে। আর মহিলাদের ক্ষেত্রে অনেক সময় হয় যে তারা প্যালপিটেশন ফিল করে বেশিরভাগ। সবার যে একরকম সিমটম হবে তা না, কারো কারো ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে। আবার কাজ করতে যাচ্ছি, বাসার স্বাভাবিক কাজকর্ম করতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, আগে 2 তলা 3 তলা উঠতে পারতাম, এখন সে উঠতে পারি না। মহিলাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি, প্যালপিটেশন এবং হাঁপিয়ে যাওয়া, এই জিনিসটা বেশি প্রবণতা দেখা যায়। আচ্ছা স্যার, কোনো মানুষ যদি তার সামনে হঠাৎ করে কোনো একজন পেশেন্টকে কোলাপস করতে দেখেন বা উনি সাসপেক্ট করেন যে হার্ট অ্যাটাক হতে পারে, তাহলে ওই মুহূর্তে ওই ইমার্জেন্সি সিচুয়েশনে আসলে উনি কী করতে পারেন? এমার্জেন্সি হার্ট অ্যাটাকের বিষয়টা এরকম যে আপনি বাসায় বসে চিকিৎসা নেওয়ার কোনো সুযোগ নাই যদি কনফার্ম হয়। কারণ ওই যে বললাম যে চেস্ট পেইনটা এমনভাবে হবে যে আমি মনে হচ্ছে মারাই যাচ্ছি। তো যদি এরকম হয়, একটা উপায় থাকে যে ব্যথাটা কমানোর জন্য অনেক সময় নাইট্রেটস আমরা স্প্রে দিই জিহ্বার নিচে, সাবলিঙ্গুয়াল জিহ্বাটা উল্টে 1 চাপ বা 2 চাপ দিয়ে ওই ব্যথাটা ওই সময় প্রশমিত হলো, এবং দ্রুত হাসপাতালে চলে যেতে হবে। কিছু ইসিজি করার বিষয় থাকে, ইকো করার বিষয় থাকে, ট্রোপোনিনে একটা পরীক্ষা আছে, এটা করলে হার্ট অ্যাটাক হয়েছে কিনা বোঝা যাবে। তো এক্ষেত্রে বেশি দেরি করলে হয় কি, আমরা পেশেন্ট হারাই। বহু পেশেন্ট 50% গবেষণায় প্রমাণিত 50% রোগী বাসার থেকে হাসপাতাল পর্যন্ত যাওয়ার সুযোগ পায় না, তার আগে মৃত্যু ঘটে। আচ্ছা স্যার, একজন ইমার্জেন্সি মেডিকেল অফিসার আসলে কিভাবে একজন হার্ট অ্যাটাকের পেশেন্টকে ম্যানেজমেন্ট করতে পারেন ইনিশিয়ালি তার জীবন রক্ষার্থে? এটা মেইন জিনিসটা হয় কি, অক্সিজেন আমার যে প্রয়োজন শরীরে এবং যে পরিমাণ সাপ্লাই সেটা মিসম্যাচ হয়। তো যার জন্য অক্সিজেন দিতে হবে শুরুতে, আসার সাথে সাথে অক্সিজেন দেওয়া। যখন কনফার্ম হয়ে গেল যে হার্ট অ্যাটাক, তখন এছাড়াও যে নাইট্রেটস দেওয়া হয়, আমরা অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রিল এই জাতীয় ওষুধগুলি দেই। এত বেশি পেইন থাকে যে সেক্ষেত্রে প্যাথেডিন, মরফিন এই ধরনের পেইন কিলার দিতে হয়। আচ্ছা আচ্ছা স্যার, সব ধরনের হার্ট অ্যাটাকের রোগীর ক্ষেত্রে কি স্ট্যান্ট বসানোর প্রয়োজন হয় বা বাইপাস সার্জারির প্রয়োজন হয়? স্ট্যান্টের বিষয়টা একটু ভিন্ন। যেমন হার্ট অ্যাটাক যদি হয় আপনার 12 ঘন্টার মধ্যে, একজন সিমটম শুরু হলো 12 ঘন্টার মধ্যেই হাসপাতালে আসলো, তখন তাকে আমরা প্রাইমারি পিসিআই বলে, এটাকে আমরা রিং বসানোর জন্য প্রস্তুত করি। যদি 12 ঘন্টার পার হয়ে যায় সেক্ষেত্রে আমরা সময় নিই 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পর্যন্ত পরবর্তীতে এটা স্টেন্টিংয়ের জন্য। আর বাইপাস যদি 3টা রক্তনালীতেই ব্লক থাকে, তখন আমরা বাইপাসের জন্য অ্যাডভাইস করি। আচ্ছা, তাহলে স্যার এই হার্ট অ্যাটাক প্রতিরোধে একজন রোগী বা আমরা সাধারণ মানুষ কি করতে পারি, আপনি যদি ছোট করে একটু বলতেন। এটাই সবচেয়ে, পৃথিবীর সব দেশেই এটার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে প্রতিরোধ, রোগ প্রতিরোধ। স্বাস্থ্য সুরক্ষার মেইন থিম হচ্ছে রোগ প্রতিরোধ করতে হবে। রোগ এসে গেলে তখন কিন্তু আপনার ওষুধ খেতেই হবে, এবং যতই আপনি নিয়ম মেনে চলেন দ্বিতীয়বার অ্যাটাকের ঝুঁকি থেকে যাবে। তো সেটা সবচেয়ে ভালো হচ্ছে প্রতিরোধ করা। প্রতিরোধের মধ্যে কিছু জিনিস থাকে, যেমন বয়স তো আমরা চেঞ্জ করতে পারবো না, বয়স বাড়লে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে, সেগুলি আমরা চিন্তা করবো না। চিন্তা করবো যাতে প্রেশারটা কন্ট্রোল থাকে। অনেক সময় প্রেশার বেশি থাকে, ওষুধের মাধ্যমে হোক, খাদ্যাভ্যাসের মাধ্যমে হোক, ওষুধের মাধ্যমে প্রেশারটা কন্ট্রোল করা, ডায়াবেটিক রোগী ডায়াবেটিসটা কন্ট্রোল করা, আমি যাতে অতিমাত্রায় স্থূল হয়ে না যাই, ওবেসিটি, সেটা কন্ট্রোল করা। এছাড়া কোলেস্ট্রল জাতীয়, যেটা ব্যাড কোলেস্ট্রল বলি আমরা, ট্রান্সফ্যাট, একই তেলে বারবার ভাজা খাবার, বিশেষ করে হোটেলে যেগুলি খাওয়া হয়, এই খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। এটা সরাসরি ব্যাড কোলেস্ট্রল আমাদের রক্তনালীতে ব্লক তৈরি করতে হেল্প করে। আর কিছু খাদ্যাভ্যাস থাকবে, যেমন এক্সট্রা লবণ আমি খাবো না, এক্সট্রা সল্ট নিব না। তারপর ফ্রেশ ফ্রুটস খাওয়া এবং শাকসবজি বেশি পরিমাণে খাওয়া,
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। বৈশাখী টিভির দর্শক মণ্ডলীকেও আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।